হ্যালো বন্ধুরা, ভিডিও শুরুটা দেখেই বুঝতে পারছো যে আজকে এই ভিডিওটা কোন জায়গা নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা বলবো রাঁচির কথা। রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী এবং একে জলপ্রপাতের শহরও বলা হয়, কারণ রাঁচির চারপাশে অনেকগুলো সুন্দর সুন্দর ওয়াটারফলস আছে এবং যার সুন্দরতম রূপ দেখা যায় একমাত্র বর্ষাকালই। তো আজকে ডিটেলসে বলবো যে রাঁচি কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কিভাবে ঘুরবেন। এটা একটা বাজেট ট্রিপের সাজেশনও বলতে পারেন। তো রাঁচি আসার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হাওড়া থেকে রাঁচি আসার বেস ট্রেন হচ্ছে ক্রিয়াযোগা এক্সপ্রেস। এই ক্রিয়াযোগা এক্সপ্রেস হাওড়া থেকে রাত্রিবেলা 9:10 ছাড়ে এবং রাঁচিতে ঢোকে হচ্ছে সকালবেলা 5:30টার সময়। এই ট্রেনটাতে আসলে আপনার দিন কোনো নষ্ট হবে না। এছাড়াও হাওড়া থেকে রাঁচি আসার জন্য শতাব্দী এক্সপ্রেস আর বন্দে ভারত আছে, কিন্তু সেগুলোতে আসলে আপনার একটা দিন ট্রাভেলের জন্য নষ্ট হয়ে যাবে। তো ক্রিয়াযোগা এক্সপ্রেসে এসে আপনি রাঁচি নামার পর রাঁচি স্টেশনের বাইরেই প্রচুর হোটেল রয়েছে। একদম স্টেশন থেকে বাইরে বেরিয়ে স্টেশনের গায়ে যে রাস্তাটা রয়েছে তাতে অনেক হোটেল রয়েছে। আমরা ছিলাম, তার রুম রেট ছিল 3000 পার নাইট করে। হোটেলটা খুবই ভালো ছিল এবং এতে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তো আমরা রাঁচি থেকে গাড়ি নিয়েছিলাম প্রথম দিন ওয়াটারফলগুলোকে ঘুরে দেখার জন্য। এবারে রাঁচিতে যখন আপনি ট্রিপ করবেন তখন অনেক সময় যতগুলো ওয়াটারফল আছে সেগুলোকে দুভাগে ভাগ করে গাড়িওয়ালারা দেখায়। একদিন দেখায় হচ্ছে গিয়ে হুড্রু জোনা সীতা, আরেকদিন দেখা হচ্ছে কি দশম ওয়াটারফল। কিন্তু আমি সাজেস্ট করব ওয়াটারফলগুলো একদিনে দেখতে, তাহলে আপনার গাড়ি ভাড়া অনেকটা কম পড়বে। সেক্ষেত্রে আপনি যদি সকাল 8টার সময় আপনার ট্রাভেল স্টার্ট করেন, আপনি বিকেল 5টার মধ্যে আরাম করে সমস্ত ওয়াটারফলে অনেকটা টাইম স্পেন্ড করে কভার করতে পারবেন। কিন্তু আপনি যদি দুদিনে আলাদা করে দেখেন তাহলে কিন্তু গাড়ি ভাড়া এবং খরচ দুটোই বেড়ে যাবে। তো আমাদের গাড়ি নিয়েছিল 3500, পুরো 250 কিলোমিটার্স ট্রাভেল করেছিলাম আমরা সেই দিনকে। তো প্রথমে আমরা যাব হচ্ছে গিয়ে হুড্রু জলপ্রপাতে, এবং হুড্রু জলপ্রপাত যাওয়ার রাস্তাটাও ভীষণ সুন্দর। হুড্রু জলপ্রপাত যাওয়ার কাছাকাছি যখন পৌঁছে যাবেন জলপ্রপাতের, রাস্তার উপর থেকে একটা ভিউ পয়েন্ট পড়ে, যেই ভিউ পয়েন্ট থেকে আপনি দেখতে পাবেন কেমন করে সুবর্ণরেখা নদী থেকে হুড্রু জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে। এবং বর্ষাকালে এই ভিউটা সত্যিই খুব সুন্দর। দেখুন, দূরে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী, আর হঠাৎ করে সুবর্ণরেখা নদী জাম্প করছে নিচে। তো হুড্রু জলপ্রপাতে আসার পর দেখলাম এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা পার পারসন। এছাড়া আপনার যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে তার জন্য আপনাকে 30 টাকা পার্কিং দিতে হবে। তো হুড্রু জলপ্রপাতে যখন দেখলাম অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। প্রথমে বুঝতে পারিনি যে সিঁড়ির সংখ্যা কতটা। তো নামছি, চারপাশে অনেক দোকান রয়েছে ছোট ছোট, যেখানে আপনি চিপস, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল পেয়ে যাবেন। তো যত নামছি তত দেখছি যে সিঁড়ি বেড়েই যাচ্ছে। পরে একটা জায়গায় দেখলাম লেখা আছে এখানে 745 টোটাল সিঁড়ি আছে। তো বুঝতেই পারছেন যে কতটা নিচে। নামতে দেখতে পেলাম হুড্রু জলপ্রপাতের আংশিক ভিউ, যেটা ভীষণ ভীষণ সুন্দর। এবং দেখুন ওখান থেকে কীরকম ধোঁয়ার মতো জলরাশি ছিটকে বেরোচ্ছে। এখানে কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার পর আরও কয়েক ধাপ নামার পরে আবার কিছুক্ষণ বাদে হুড্রু জলপ্রপাতটা দেখতে পেলাম। চারপাশটা সবুজ সুন্দর গাছে ঘেরা পাহাড় রয়েছে। যেহেতু বর্ষাকালে গেছি সেই জন্য সবুজটা আরও বেশি ভালো লাগছে। দূরে দেখতে পাচ্ছেন হুড্রু জলপ্রপাতে আরেকটু ক্লোজ ভিউ। তখনও আমরা বুঝতে পারিনি যে কি ভয়ঙ্কর জলপ্রপাতের রূপ আমাদের জন্য ওয়েট করছে। যদিও এখান থেকে গর্জন স্পষ্ট এবং শোনা যাচ্ছে যে ওয়াটারফলটা খুব জোরে যে ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে। তো হাঁটতে আমরা সিঁড়ি দিয়ে 745টা সিঁড়ি নিচে নেমে যাওয়ার পর একটা বাঁক ঘোরার পরেই আমি দেখতে পেলাম সেই হুড্রু জলপ্রপাতের ভয়ঙ্করতম রূপ। নিচেও কিছু ছোট ছোট দোকান রয়েছে, যাতে আপনারা জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস এগুলো ইজিলি এখান থেকে কিনতে পারেন। তো দেখুন এইবার দেখা যাচ্ছে পুরো হুড্রু জলপ্রপাতটা।
এবং এখানে এসে তো আমার হাজবেন্ড জলপ্রপাতটা দেখে এত খুশি হয়ে গেছে, এত গর্জন আর এত ভয়ঙ্করভাবে জল ওপর থেকে নিচে জাম্প করছে, পুরো জায়গাটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে জলরাশিতে, এবং কোনোভাবেই ভালো করে ভিডিও করা যাচ্ছিল না। জলের মানে মোবাইলের ওপর পুরো জলের ছিটে লেগে পুরো আবছা হয়ে যাচ্ছিল জায়গাটা, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। মানে বর্ষাকালে যে হুড্রু জলপ্রপাতের এই রূপ সে কল্পনা করা যায় না। আমি আগেও হুড্রু জলপ্রপাত এসেছিলাম, কিন্তু সেটা শীতকালে ছিল, যখন জল খুবই কম ছিল। সেই সময় এই নিচটাতে অনেক দোকান থাকে, ফটো সেশনের জায়গা থাকে, কিন্তু এখন কিচ্ছু নেই, কারণ জলে সমস্ত কিছু ভিজে গেছে। এবং এই দৃশ্য ভোলার নয়, যে নিজে চোখে দেখবে তার মানে এত সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে যে আপনার মনে হবে যে এখানে অনেকটা টাইম ধরে বসে থাকি। কিন্তু যেহেতু আমাদেরকে আবার আরও অনেকগুলো ওয়াটারফল দেখতে হবে, তো এখানে মোটামুটি 8 ঘন্টার মতো টাইম কাটিয়ে আমরা আবার শুরু করলাম ওপরে ওঠা। কারণ বুঝতেই পারছেন, আবার 745টা সিঁড়ি ওপরেও উঠতে হবে। ওঠার সময় বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু ওই আর কি, যে জলপ্রপাতের রূপ দেখেছি তাতে নিচে না আসলে হুড্রু জলপ্রপাত হচ্ছে কি মিস। তো ওপরে ওঠার পর এই সুবর্ণরেখা নদীটা দেখা যাচ্ছে। এরপর আমরা হুড্রু জলপ্রপাত থেকে স্টার্ট করলাম জোনহার দিকে যেতে। তো জোনহার সাথে সীতা মোটামুটি কাছাকাছি অবস্থিত। রাঁচি সিটি থেকে হুড্রু ওয়াটারফলের ডিস্টেন্স ছিল অলমোস্ট 48 কিলোমিটার্স, আর হুড্রু থেকে জোনা আর সীতা ওয়াটারফলের ডিস্টেন্স অলমোস্ট 25 কিলোমিটার্স। তো জোনা ওয়াটারফলের দিকে যেতে যেতে হঠাৎ করে আমাদের গাড়ির ড্রাইভার দাদা বললেন যে সুবর্ণরেখা নদী যেখান থেকে তৈরি হচ্ছে গেতালসুদি ড্যাম, সেটা নাকি একদমই কাছে। তো আমরা বললাম তাহলে দেখেই নিই গেতালসুদি ড্যাম। তো এই রাস্তায় যাওয়ার সময় প্রচুর কাশফুল দেখলাম। ড্যামটা খুবই সুন্দর, এবং ড্যামে একটা লক গেটও রয়েছে, এবং আমরা যখন ওখানে পৌঁছালাম তখনই লক গেটটা খোলা হয়েছিল, যার জন্য যে এত সুন্দর একটা ভিউ, যে জল পড়ছে সেই ভিউটা আমরা দেখতে পেলাম। যেহেতু বর্ষাকাল, সেই জন্য ভয়ঙ্করভাবে লক গেট থেকে জল বেরোচ্ছে, এবং এই জলটাই আলটিমেটলি হুড্রু ওয়াটারফলসে যাচ্ছে। সেই জন্যই হুড্রু ওয়াটারফলসের সেই যে সুন্দর রূপ সেটা আমরা দেখতে পেয়েছি। এখানে একটা নিচে পার্ক মতো করা আছে, এই জায়গাটাও খুব সুন্দর। তো চাইলে আপনি এই ড্যামটাও দেখে নিতে পারেন। তারপরে সেখান থেকে আমরা চলতে শুরু করলাম 25 কিলোমিটার ডিস্টেন্সে জোনা ফলসের দিকে। জোনা ফলস আর সীতা ফলসের মধ্যে ডিস্টেন্স 6 কিলোমিটার। তো আমাদের ড্রাইভার দাদা বললেন প্রথমে সীতা ওয়াটারফল দেখে নিই, তারপরে জোনা ওয়াটারফল দেখব। সীতা ওয়াটারফল যাওয়ার রাস্তাটাও ভীষণ সুন্দর, কালো পিচের রাস্তা, দুধারে সুন্দর শাল গাছ দিয়ে সাজানো, এবং ভিউটা এত সুন্দর, এত সুন্দর। আকাশটাও আমাদের সেদিন নীল ছিল। লাকিলি আমরা সেদিনকে খুব একটা বৃষ্টি পাইনি, তো এই রাস্তাটা আমরা ভীষণ এনজয় করেছি। সীতা ওয়াটারফলে পৌঁছানোর পর দেখলাম সীতা ওয়াটারফলেও অনেকগুলো সিঁড়ি রয়েছে, মোটামুটি 250টার মতো সিঁড়ি রয়েছে এখানে, তো কম হুড্রু ওয়াটারফলের থেকে। তো সীতা ওয়াটারফলটাও খুব সুন্দর, একটু ছোট ওয়াটারফল, হুড্রুর মতো ওরকম ভয়ঙ্কর রূপ নয়, কিন্তু তাহলেও ছোটোর মধ্যে ওয়াটারফলগুলির মধ্যে একটা সৌন্দর্য রয়েছে। এই যে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি সীতা ওয়াটারফল, একটা ঘন সবুজ জঙ্গলের মধ্যে সীতা ওয়াটারফল নিচে ঝাঁপিয়ে পড়ছে। সীতা ওয়াটারফল তৈরি হয়েছিল রাধু রিভার থেকে। মনে করা হয় যে বনবাসের সময় রাম, সীতা এবং লক্ষ্মণ কিছুদিন টাইম এখানে স্পেন্ড করেছিল বলে এই ওয়াটারফলের নামকরণ করা হয়েছে সীতা ওয়াটারফল। তো ওয়াটারফলটা দেখতে খুবই সুন্দর লাগছিল। সীতা ওয়াটারফল থেকে আমরা স্টার্ট করলাম জোনা ওয়াটারফলের দিকে যাওয়া, যেটা মাত্র 6 কিলোমিটার ডিস্টেন্সের ছিল। জোনা যেতে যেতে মোটামুটি আমাদের তখন 11:30 পৌনে 12টা বেজে গেছে, তো মানে খাবারের টাইম হয়ে এসছে দুপুরবেলা। জোনা ওয়াটারফলের সামনে পাওয়া যায় হচ্ছে কি দেশি চিকেন আর ভাত। আপনারা চাইলে এখানে দেশি চিকেন আর ভাতের টেস্ট নিতে পারেন। দেখুন এরা একদম টাটকা অবস্থাতেই রান্না করে দেয়, চিকেন একদম কেটে। তো ওয়াটারফল দেখতে যাওয়ার আগে আপনাকে অর্ডার করে যেতে হবে, কারণ রান্না করতে টাইম লাগে, এবং ওয়াটারফলটা দেখে এসে আপনি এখানে খাবার খেতে পারবেন। তো জোনা ওয়াটারফলে গিয়ে দেখি সেখানেও প্রচুর সিঁড়ি। তো দেখলাম, জানলাম যে সেখানে 850টা সিঁড়ি রয়েছে, যেটা হুড্রুর থেকেও অনেক বেশি। সো যাই হোক, আমরা ধীরে ধীরে নামতে শুরু করলাম। তো এই
সিঁড়ির আশেপাশে ছোটোখাটো দোকান রয়েছে, যেমন ফ্রুটসের দোকান রয়েছে, ম্যাগির দোকান রয়েছে, জল চিপসের দোকান রয়েছে। তবে একদম নিচে যেখানে জোনহা ওয়াটারফলটা রয়েছে সেখানে কিন্তু কিছু নেই, তাই কিছু লাগলে আপনারা ওপর থেকেই নিয়ে যান। জোনা ওয়াটারফলটা এমনই একটা লোকেশানে আছে যে আপনি ওপর থেকে চাইলেও জোনা ওয়াটারফলকে দেখতে পাবেন না, আপনাকে বেশ খানিকটা নিচে নামতে হবে জোনা ওয়াটারফলের সাউন্ড শোনার জন্য। তো আমরা নেমে এসেছি ফাইনালি জোনা ওয়াটারফলের কাছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ এবং একটা হোয়াইট ভিউ যাকে বলে জোনা ওয়াটারফলে। তো জোনা ওয়াটারফলের এখানে আমরা বেশ মোটামুটি 1 আওয়ার মতো টাইম স্পেন্ড করেছি। তবে একটা কথা বলে রাখি, জোনা ওয়াটারফলের যে জঙ্গলটা রয়েছে তার মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করার জন্য রাস্তা করা আছে। তো আপনি যদি জোনা ওয়াটারফলের ভেতরে রাস্তা দিয়ে হেঁটে অনেকটা টাইম স্পেন্ড করতে চান তাহলে আপনাকে মোটামুটি কিন্তু এখানে 2-3 ঘন্টা সময় লেগে যাবে। কিন্তু আমরা যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করিনি, আমরা খুব এরপরে আবার আমাদের যে দশম ফলস যাব, তো সেই জন্য আমরা এখানে মোটামুটি 1 আওয়ার মতো টাইম স্পেন্ড করে আবার ওপরে উঠতে শুরু করি, কারণ কি আমাদের ওপরে গিয়ে খেতেও হবে এবং তারপর বেরোতে হবে। কিন্তু আপনারা চাইলে অবশ্যই পিছনের দিকে যেতে পারেন, কারণ যতদূর আমি গেছি তত দেখেছি যে ভিউটা ভীষণ সুন্দর। উল্টো দিকে জোনা ওয়াটারফলের উল্টো দিকে কয়েকটা ভিউ পয়েন্ট করা আছে, সেই ভিউ পয়েন্ট থেকে আপনি এই দেখুন পুরো ওয়াটারফলের ভিউটা দেখতে পাবেন। অনেকে এখানে পিকনিক করতে যায় বলে পিকনিকের জন্য স্পটের জন্য জায়গাও কিছু বানানো আছে। তো প্রচুর জল ছিল, মানে এত সুন্দর লাগছিল, আর এই জলটা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছিল। জোনা ওয়াটারফলকে হ্যাঙ্গিং ভ্যালি ফলসও বলে, কারণ কি এটা খুব সুন্দরভাবে গঙ্গা রিভার খুব সুন্দরভাবে পড়েছে এবং একটা ভ্যালির মতো তৈরি করেছে, যার 4-5টা পাহাড় দেখতে পাচ্ছেন, এবং ওখান থেকেই রাধু রিভার তৈরি হয়েছে, যেটা অ্যাকচুয়ালি সীতা ওয়াটারফলকে সৃষ্টি করেছে। তো সেই জন্য এটার মধ্যে একটা পার্ক ভিউ রয়েছে, যেই জন্য এটাকে একটা হ্যাঙ্গিং ওয়াটারফল বলা হচ্ছে। তো জোনা ওয়াটারফল থেকে ওঠার পর আমরা চললাম দশমের দিকে। দশমে যাওয়ার রাস্তাটা মোটামুটি ভালো। তো দশম ওয়াটারফলসে যখন ঢুকলাম, মানে হাইওয়ে ছেড়ে ঢুকলাম, সেই রাস্তাটা একটু সরু একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে এবং গ্রামের মধ্যে বেশ সুন্দর সুন্দর মাটির বাড়ি ছিল। তো মোটামুটি দশম ওয়াটারফল পৌঁছতে আমাদের 3টে বেজে গেছিলো। তো দশম ওয়াটারফলে যখন আমরা পৌঁছাই তখন সেখানেও দেখি প্রচুর জল রয়েছে দশম ওয়াটারফলে। তবে রিলেটিভলি দশম ওয়াটারফলে সিঁড়ির সংখ্যা অনেকটা কম, সেই জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। আর দশম ওয়াটারফলটা অনেক বেশি কনস্ট্রাক্টেড এবং দশম ওয়াটারফলে একদম ওয়াটারফলের গা অবধি যাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন নিচে কত লোক রয়েছে, কত ভিড় রয়েছে ওয়াটারফলটাকে এনজয় করছে। তো আমাদেরও হাতে অনেকটা টাইম ছিল, 3টের সময়ই আমরা ওয়াটারফলের কাছে পৌঁছে গেছি। তো আমরা মোটামুটি ওয়াটারফলে নিচে নেমে অনেকক্ষণ ধরে ওয়াটারফলের জলের সাথে এনজয় করেছি, আর তার সাথে সাথে পড়ন্ত বিকেলটাকে উপভোগ করেছি। দশম ওয়াটারফলটা তৈরি হয়েছে কাঞ্চি রিভার থেকে। তো এই কাঞ্চি রিভার একটা কাঞ্চি ড্যাম থেকে তৈরি হয়েছে, যেটা দশম ওয়াটারফলের খুব কাছে। আপনি চাইলে যেতে পারেন কাঞ্চি ড্যাম দেখতে, যদি আপনার হাতে সময় থাকে তাহলে। তো আমরা দশম ওয়াটারফলে অনেকটা টাইম স্পেন্ড করেছি, সেই জন্য আমরা আর কাঞ্চি ড্যামে যাইনি। সেখান থেকে আমরা ব্যাক করবার সময় আমাদের ড্রাইভার দাদা বললেন যে এখানে একটা সূর্য টেম্পল আছে, সেটা আপনারা দেখে নিন। এটা একটা নিউ ট্যুরিস্ট স্পট হিসাবে রাঁচিতে অ্যাড হয়েছে রাঁচির ট্যুরে। তো আমরা দেখলাম সূর্য টেম্পলটাও সুন্দর। সূর্য টেম্পলের চেয়েও আমার সূর্য টেম্পলে যে জিনিসটা আরও বেশি ভালো লাগলো সেটা হচ্ছে তার ভিউ। চারপাশের ভ্যালি ভিউটা খুব সুন্দর লাগছিল, আর তখন সানসেট হচ্ছিল, সেই জন্য আরও বেশি সব কিছু সুন্দর লাগছিল। তো সন্ধে 6টার মধ্যে আমরা গোটা ট্রিপটা খুব ভালোভাবে কমপ্লিট করে নিয়েছিলাম। তো দ্বিতীয় দিন আপনি রাঁচিতে থাকলে দ্বিতীয় দিনটা রাঁচি সিটিটা ঘোরার জন্য হাতে রাখুন এবং আপনি রেস্ট করুন। তো আমরা দ্বিতীয় দিন গেছিলাম হচ্ছে গিয়ে রাঁচিতে রক গার্ডেন্সে। রক গার্ডেন্সটা হচ্ছে গিয়ে কাঙ্কে ড্যামের পাশে, এবং দ্বিতীয় দিন আপনাকে কোনো গাড়ি নিতে হবে না, আপনি অটো করেই রাঁচি সিটি ঘুরতে পারবেন। আপনি যদি স্টেশনের কাছাকাছি থাকেন তাহলে একটা অটো বুক করে নিন, যিনি আপনাকে কাঙ্কে ড্যাম, রক গার্ডেন, টেগোর হিলস, যেখানে অ্যাকচুয়ালি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল, দেখে নিতে পারবেন। এছাড়াও রাঁচি সিটির মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে আপনার একটা জগন্নাথ টেম্পল, যেটা টুয়ার্ডস হাতিয়ার দিকে। এছাড়া একটা পাহাড়ি মাতা টেম্পল রয়েছে, সেটাও দেখতে পারেন। আর রাঁচি লেক রয়েছে, যাতে একটা বিবেকানন্দ স্ট্যাচু আছে। অনেকে রাঁচির মেন্টাল হসপিটালেও দেখবার জন্য যায়, কিন্তু মেন্টাল হসপিটালের ভেতরে অ্যাকচুয়ালি ঢুকতে দেয় না।
তো এই হচ্ছে রাঁচি সিটি ট্যুরের মধ্যে। তো আপনি এদিক ওদিক রাঁচিতে সেকেন্ড দিনটা স্পেন্ড করে আপনি থার্ড দিন চলে যান পাত্রাতু ভ্যালি আর রাজারাপ্পা টেম্পল। তো পাত্রাতু ভ্যালি যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেটা ভীষণ সুন্দর, সেটা একটা ঘাঁটি হয়ে যায় এবং আপনি যখন ঘাঁটি ক্রস করবেন, যেমন পাহাড়ের থেকে দেখা যায় আঁকা বাঁকা রাস্তা, সেরকম একটা সুন্দর আঁকা বাঁকা রাস্তা দেখা যায়। এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে যেখানে কিছু ছোট ছোট আইসক্রিম ভুট্টার স্টল রয়েছে, দাঁড়িয়ে আপনি একটু রেস্ট নিলেন আর চারপাশের ভিউটা দেখলেন। এই পাত্রাতু ভ্যালি থেকে আপনি দেখতে পাবেন যে দূরের পাত্রাতু ড্যামটা, সেই ড্যামেই আমরা যাচ্ছি। সেই পাত্রাতু ড্যামের কাছে যখন পৌঁছালাম, তার নীল জল ভীষণ অ্যাট্রাকশন করেছিল। সেই সময়ে আমাদের ভিডিওটা খুব একটা তোলা হয়নি, সেই জন্য এখানে ফটো লাগিয়েছি। পাত্রাতু ড্যামের মধ্যে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, যেটা আপনাকে একটা কাশ্মীর ফিল দেবে। পাত্রাতু ভ্যালির সামনে থাকার ব্যবস্থাও আছে, জেকেডিসি ট্যুরিজমের ট্যুরিস্ট লজ আছে। পাত্রাতু ভ্যালি থেকে আপনি রাজারাপ্পা টেম্পলে চলে যেতে পারেন। টেম্পলের ভিতরে ফটো তুলতে দেয় না, এবং রাজারাপ্পা টেম্পলের পিছনে একটা রাজারাপ্পা ওয়াটারফলও আছে, কিন্তু ওয়াটারফলটার কোনো হাইট নেই, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এই টোটাল ট্রিপটা করার জন্য সেই দিন আপনাকে গাড়ি ভাড়া নেবে মোটামুটি 4,000 টাকা মতো। পরের দিন আপনি যাত্রা শুরু করুন নেতারহাটের জন্য। তো নেতারহাট হচ্ছে গিয়ে একটা হিল স্টেশন ঝাড়খণ্ডের, খুবই সুন্দর জায়গা। কিন্তু সমস্যা হচ্ছে নেতারহাট গিয়ে নেতারহাটে থেকে ফিরে আসলে আপনাকে গাড়ি নিতেই হবে, মানে গাড়ি ছাড়া আপনি ওখানে গিয়ে কিছু করতে পারবেন না। ওখানে ওপরে গাড়ির ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। তো রাঁচি থেকে নেতারহাট গিয়ে একদিন গাড়ি পুরো দিন রেখে পরের দিন যদি আপনি গাড়িতে করে ব্যাক করেন, তাহলে মোটামুটি আপনার 5,000 টাকা গাড়ি ভাড়া লাগবে। এটা আমি ছোটো গাড়ি 4 সিটারের কথা বলছি। নেতারহাটে সবচেয়ে বেস্ট থাকার জায়গা হচ্ছে গিয়ে হোটেল প্রভাত বিহার, যেটা হচ্ছে কি জেকেটিসির একটা হোটেল, ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল। কারণ কি প্রভাত বিহারটির হোটেলের লোকেশনটা এমনই যে যেখান থেকে আপনি সানরাইজ দেখতে পাবেন। গোটা নেতারহাটের লোকজন ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেলেই আসে সানরাইজ দেখতে। তো এটা আপনি অনলাইনে বুক করে নিতে পারেন। যেহেতু রাঁচি থেকে নেতারহাটের ডিস্টেন্স 150 কিলোমিটার, 4 ঘন্টা সময় লাগে, তো আমরা 8টায় বেরিয়েছিলাম এবং 12টার মধ্যে নেতারহাট ঢুকে যাই। এবং সেই জন্য সেকেন্ড হাফে আমরা নেতারহাট লেক এবং তারপরে হচ্ছে গিয়ে আপার ঘাগরি ওয়াটারফল, আর হচ্ছে গিয়ে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, আর স্কুল, আর কোয়েল রিভার ভিউ পয়েন্ট, এগুলো দেখে নিয়েছিলাম। এই হোটেলগুলো আমাদের হোটেল প্রভাত বিহার থেকে খুবই কাছে, 6 কিলোমিটারের মধ্যে, সেই জন্য আমরা হাফবেলাতেই কভার করে নিয়েছিলাম। পরদিন সকালবেলায় প্রভাত বিহার থেকে আমরা দেখি হচ্ছে কি সানরাইজ, যেটা অসামান্য সুন্দর, জঙ্গলের উপর থেকে যে সানরাইজ হচ্ছিল। এবং আশেপাশের যত জায়গায় হোটেল আছে বা নেতারহাটে যারা গেছেন ট্যুরিস্ট, সবাই এই প্রভাত বিহারে এসে ভিড় করেছে সানরাইজ দেখার জন্য। তো আপনি ঘর থেকে বসেই সানরাইজ দেখতে পাবেন, যেটা খুবই সুন্দর ছিল। তো সানরাইজ দেখার পরে সেই দিনকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের উদ্দেশ্য ছিল লোদ ওয়াটারফলের জন্য চলে যাওয়া। আমরা লোদ ওয়াটারফল দেখে আমরা সেই দিনকেই রাঁচি ব্যাক করে যেতাম, আমরা আর প্রভাত বিহারে থাকিনি। অনেকে চাইলে নেতারহাটে 2 দিন স্টে করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু গাড়ি ভাড়া আর হোটেল ভাড়া দুটোই বাড়বে। তো লোদ ওয়াটারফল হচ্ছে কি নেতারহাট থেকে 60 কিলোমিটার ডিস্টেন্সে, এবং এটা হচ্ছে গিয়ে পালাউমো টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে। যাওয়ার রাস্তাটা অসামান্য সুন্দর, এখানে আপনি বক্সাইটের খনিও দেখতে পাবেন, তবে অবশ্যই দূর থেকে। তো লোদ ওয়াটারফলটা যেহেতু একটা জঙ্গলের মধ্যে, এখানে আপনার একটা ছোটোখাটো ট্রেকের মতো করে যেতে হবে, সিঁড়িগুলো প্রপারলি বাঁধানো নয়। 3 ধাপে লোদ ওয়াটারফল ওপর থেকে নিচে নেমে আসছে, যে ভিউটা খুবই সুন্দর। এবং লোদ ওয়াটারফলে যে সাউন্ডটা ওপর থেকে নিচে পড়ছে, সেটা আপনার শুনতে এতটাই ভালো লাগবে জঙ্গলের মধ্যে, নিস্তব্ধতার মধ্যে, যে আপনি এখানে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন। তো লোদ ওয়াটারফল দেখে যখন আমরা ফিরছিলাম, তখন রাস্তাটা দেখলাম চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, এবং এতটাই সুন্দর লাগছিল, সেই জন্য সেখানে নেমে আমরা একটুখানি আবার ভিডিও করে নিয়েছিলাম, কারণ কি আমাদের রাঁচি ব্যাক করে যেতে হতো। তো আমরা রাঁচি যাওয়ার সময় একবার প্রভাত বিহার হোটেলে স্টে দিয়ে এসেছিলাম, কারণ কি হচ্ছে কি আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম সেখান থেকে, এবং লাঞ্চ করে তারপরে আমরা রাঁচির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এবং রাঁচিতে আমরা মোটামুটি পৌঁছে যাই হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 6:30 সন্ধেবেলা। তো আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা 10টার সময় ক্রিয়াযোগা এক্সপ্রেস, সেই ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরেই আমরা হাওড়াতে ব্যাক করি।
তো যদি রাঁচি যেতে হয় তাহলে অবশ্যই বর্ষাকালটা প্রেফার করুন যদি ওয়াটারফল দেখতে হয়। আর যদি আপনি নেতারহাট প্ল্যান করেন তাহলে নেতারহাটটা শীতকালের জন্য বেটার, কারণ কি আপনি নয়তো সানরাইজ সানসেট পয়েন্টগুলো দেখতে পাবেন না। দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে যে এখানে বেতলা ন্যাশনাল ফরেস্ট আছে, যেটা বর্ষাকালে বন্ধ থাকে। তো রাঁচি অ্যাকচুয়ালি আপনাকে দুবার আসতে হবে, একবার হচ্ছে কি ওয়াটারফলকে এক্সপিরিয়েন্স করার জন্য, আর একবার হচ্ছে কি নেচারকে এক্সপিরিয়েন্স করার জন্য। তো আমি মোটামুটি দুবারই গেছি, বর্ষাকালেও গেছি এবং শীতকালেও রাঁচি গেছি। দুটোর আলাদা আলাদা রুট রয়েছে। মোটামুটি আমি আপনাদেরকে যা গাড়ি ভাড়া বললাম সেগুলো যদি আপনি 4 দিনের জন্য টোটাল করেন তাহলে আপনার মোটামুটি গাড়ি ভাড়া লাগবে হচ্ছে গিয়ে 14-15 হাজার টাকা মতো। হোটেল ভাড়া যাবে আপনার 10 হাজার টাকা মতো। এছাড়া খাওয়া দাওয়া মিলে ধরে নিন দুজনের 4 সিটার গাড়ির জন্য আপনার খরচ আছে হচ্ছে গিয়ে 30 থেকে 35 হাজার টাকা। এটা আমি আপনাদেরকে 4 নাইটস 5 ডেজের প্ল্যান বললাম। এছাড়া রাঁচি স্টেশন সম্পর্কে যদি বলি, যে রাঁচি স্টেশনে আপনার রিপেয়ারিং রুম আছে। খরচ কমাতে চাইলে আপনি রিপেয়ারিং রুমে থাকতে পারেন, তাহলে আপনার হোটেল ভাড়াটা অনেকটা বেঁচে যাবে। এবং রাঁচি স্টেশনের বাইরে আপনি সব রকম ট্রান্সপোর্টও পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন ও শেয়ার করবেন। ধন্যবাদ।